সবাইকে বিজয়ের মাসে ও শীতের সকালের শুভেচ্ছা। আমরা গতদিন দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করছিলাম, চেকলিস্ট 20 আলোচনা করেছিলাম দাঁত। আজকে দেখো চেকলিস্ট 21 আলোচনা করছি চোখ ওঠা। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রোগীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হবে। রোগী কেমন আছে, কোথা থেকে আসছে সে করতে হবে। তারপরে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ স্থাপন ও বসতে বলতে হবে। রোগীকে ব্যাখ্যা করুন আপনি কি করতে যাচ্ছেন, রোগীর ইতিহাস গ্রহণ করুন। কতদিন ধরে চোখের এই ধরনের অসুবিধা হয়েছে জেনে নিন। চোখ জ্বালা বা চোখের ভেতরে যন্ত্রণা করে কিনা তা জেনে নিন। ব্যথা অনুভব করে কিনা তা জেনে নিন। চোখ দিয়ে অতিমাত্রায় পানি সবসময় পড়ে কিনা তা জেনে নিন। আলোর দিকে তাকাতে পারে কিনা তা জেনে নিন। ঘুম থেকে ওঠার পর চোখের দুই পাতা পেঁচিটি বা পুষ দিয়ে একত্রে বন্ধ হয়ে যায় কিনা জেনে নিন। শারীরিক পরীক্ষা, এগুলো তাহলে আমরা রোগীর ইতিহাস গ্রহণ করলাম। তারপর রোগীর শারীরিক পরীক্ষা আমরা দেখবো। চোখ আলোতে ভালোভাবে দেখুন, দুটো চোখ লাল হয়েছে কিনা। চোখের পাতা খোলা কিনা দেখে নিন। হলুদ রঙের পুষ দেখা যায় কিনা তা দেখে নিন। পানি ঝরছে কিনা দেখুন। বিসিসির শিক্ষা দিন, মানে আচরণ পরিবর্তন, রোগী কি ধরনের নিয়ম কানুন মেনে চলবে এই ধরনের আমরা শিক্ষা দিব। প্রতিদিন 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে পরিষ্কার করতে বলুন। অপরিষ্কার বা শক্ত কাপড় দিয়ে চোখ না মোছার অভ্যাস গড়ে তুলতে বলুন। ময়লা হাতে চোখ না কচলানোর জন্য পরামর্শ দিন। চোখে কুসুম গরম পানি দিয়ে সেক দিতে বলুন। আলোতে দেখতে অসুবিধা হলে চশমা ব্যবহার করতে বলুন। রোগী বা পরিচর্যাকারীর কাছে জেনে নিন আপনার পরামর্শগুলি বুঝতে পেরেছে কিনা। আমরা এই ধরনের পরামর্শ দেওয়ার পরে তারপরে কি করব, রোগীর সঙ্গে যিনি আসছেন বা রোগীকে আমরা জিজ্ঞেস করে নেবো যে আমি যে পরামর্শ দিলাম এটা উনি বুঝতে পেরেছেন কিনা। প্রয়োজনে যথাযথ ব্যবস্থা যেমন হাসপাতাল বা ক্লিনিক বা ডাক্তারের কাছে রেফার করুন, অথবা কেউ আম্পেরিকল চোখের মলম দিয়ে চিকিৎসা দিন। ধন্যবাদ জানিয়ে শেষ করুন। এটা হচ্ছে চোখ ওঠা একটা প্রাথমিক চিকিৎসা, যে আমরা এইভাবে প্রাথমিক চিকিৎসাটা দিব। এবার দেখো চেকলিস্ট 22 কান পাকা। কান পাকার ক্ষেত্রে প্রথমে রোগীর সঙ্গে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, রোগীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো। রোগীকে কি করতে হবে সেটা ব্যাখ্যা করে বলতে হবে। আমি আপনার কানটা পরীক্ষা করে দেখবো, আপনার কি ধরনের সমস্যা সেটা ব্যাখ্যা করে বলতে হবে। ইতিহাস, কতদিন ধরে কানের অসুবিধা ভুগছেন জেনে নিন। কানে ব্যথা আছে কিনা, কি ধরনের, অল্প তীব্র ব্যথা কিনা জেনে নিন। গোসলের সময় কানে পানি ঢুকেছিল কিনা তা জেনে নিতে হবে। শিশুদের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানোর সময় কানের ভেতর দুধ ঢুকেছে কিনা জেনে নিন। কান দিয়ে পুঁজ বা পানি নির্গত হয় কিনা জেনে নিন। পুঁজ পানি বের হলে গন্ধ অনুভব হয় কিনা সেটা জেনে নিতে হবে। যে পানিটা পুঁজটা আসতেছে কান দিয়ে সেটা গন্ধ বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদেরকে জেনে নিতে হবে। পালক বা শোলা শক্ত কাঠি দিয়ে কান খোঁচানোর অভ্যাস আছে কিনা এটা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে এই বিষয়গুলো কানের চিকিৎসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের ইতিহাসটা নিতে হবে। শারীরিক পরীক্ষা, রোগীকে আলোতে নিয়ে কানের ভেতরে ভালো করে দেখুন কানের ভেতরে ময়লা জমে আছে কিনা। কান থেকে পুঁজ বা পানি বের হচ্ছে কিনা দেখুন। কান দেখতে গিয়ে ব্যথা অনুভব করছে কিনা তা জেনে নিন। পানি বা পুঁজ থাকলে গন্ধ অনুভব হয় কিনা। কান পাকার কারণগুলো রোগীকে ব্যাখ্যা করুন, যে কি করলে কান পাকে, কি ধরনের সমস্যা হলে কান পাকে, কারণগুলো ব্যাখ্যা করে নিতে হবে। গোসলের সময় কোনো কারণে পানি ঢুকলে কান পাকতে পারে। ঘন ঘন সর্দি হলে শিশুদের ক্ষেত্রে সেক্ষেত্রে কান পাকতে পারে। অপরিষ্কার পালক, শক্ত কাঠি, শোলা দিয়ে কান খোঁচানোর অভ্যাস থাকলে কানে ইনফেকশন হতে পারে, বা এই ধরনের কান পাকার কারণ এগুলো। এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। বিশেষ শিক্ষা দেওয়া, কি কি শিক্ষা দেওয়া আমরা, গোসলের সময় সাবধানতা অবলম্বন করুন। নোংরা পুকুর নদীতে ডুবতে গোসল না করা। পালক, শোলা, শক্ত কাঠি ধরনের বস্তু দিয়ে কান খোঁচাখুচি না করা। সঠিক অবস্থানে শিশুকে মায়ের বুকে দুধ খাওয়ানো। বুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে সঠিক অবস্থান নিয়ে করতে হবে। এর আগের চ্যাপ্টারে আমরা সেটা আলোচনা করেছিলাম। রোগীর পরিচর্যাকারীর কাছে জেনে নিন আপনার পরামর্শগুলো বুঝতে পেরেছেন কিনা, এবং ফিডব্যাক নিন যে আমি যে আপনাকে যে কথাগুলো বললাম এগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা। আপনি আমাকে সঠিক প্রশ্ন করবে, সেটা জেনে নিতে হবে, ফিডব্যাক নিতে হবে। পরিষ্কার তুলা পেছানো কাঠি দিয়ে কান চুলকানোর অভ্যাস গড়ে তুলুন। রোগীর পরিচর্যাকারীর কাছ থেকে জেনে নিন আপনার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা। প্রয়োজনে যথাস্থানে যেমন হাসপাতালে, ক্লিনিক, ডাক্তারের কাছে রেফার করুন এবং ধন্যবাদ জানিয়ে পর্বটি শেষ করুন। এটা গেল কান পাকার ক্ষেত্রে। এবার খুশবু বা পাঁচরা রোগ। প্রথমে রোগী আসলে রোগীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। রোগীকে ব্যাখ্যা করে বলুন আপনি কি করতে চাচ্ছেন। রোগীর ইতিহাস গ্রহণ ও শারীরিক পরীক্ষা করুন। ইতিহাস গ্রহণ কি আমরা ইতিহাস নিয়ে রোগীর কাছ থেকে,
রোগীর এই অবস্থা কতদিন যাবত জেনে নিন। পাথরাগুলো অবস্থান কিভাবে ছড়িয়েছে তা জেনে নিন। কোথায় হয়েছিল, কোথায় থেকে পুরো শরীরে ছড়ায় গেল সেটা জেনে নিতে হবে। প্রথম দিকে খুজলি পাথরার ধরন কেমন ছিল সেটা জেনে নিতে হবে। খুজলিগুলোর আকার এবং রং দেখে নিন। খুজলির ধরন দেখুন, শুকনো না ভেজা সেটা দেখতে হবে। খোলা আছে কিনা দেখে নিন। খুজলি চুলকানির মাত্রা জেনে নিন, যে কেমন চুলকায়, এটা খুব বেশি চুলকায় না অল্প মাত্রা চুলকায়, কোন সময় চুলকায়। রোগের কারণগুলো এবং রোগীর পরিচর্যাকারীকে ব্যাখ্যা করে দিন। কেন এই রোগের কারণ, কোথা থেকে এই রোগ হচ্ছে, এই কারণগুলো ব্যাখ্যা করে নিতে হবে। উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার অভাব, দৈনন্দিন ব্যবহারিক দূষিত পানি, নদী পুকুরে দূষিত পানি ব্যবহার করলে, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত গোসল না করলে, নোংরা জামাকাপড় করলে এই ধরনের রোগ হতে পারে। বিসিবি শিক্ষা, আচরণ পরিবর্তন শিক্ষা দিতে হবে। কি ধরনের পরিবর্তন শিক্ষা? নিয়মিত গোসল করার অভ্যাস গড়ে তোলার কথা বলুন। কাপড় ব্যবহার করা কাপড় পরিষ্কার পানিতে পরিষ্কার করার কথা বলুন। গোসল, হাত মুখ পরিষ্কার পানিতে ধোয়ার অভ্যাস গড়ে তোলার কথা বলুন। রোগীর পরিচর্যাকারীর কাছে জেনে নিন আপনার পরামর্শগুলো তিনি বুঝতে পেরেছেন কিনা। FWC তে সর্বপ্রথম ওষুধ দিয়ে চিকিৎসা দিন। FWC মানে কি? FWC ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, যেটা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্র, যেটা সেখানে যে ধরনের ওষুধ আছে সেখানে কি থাকতে পারে, সেখানে অ্যান্টিহিস্টামিন থাকতে পারে, যেমন হিস্টাসিন বা এই জাতীয় রোগী চুলকানির জন্য আমরা দিব। তারপরে এটার জন্য মানে স্ক্যাবিসের জন্য যে ওষুধগুলো সেগুলো তো হসপিটালে সাপ্লাই থাকে, সেগুলো আমরা দিয়ে চিকিৎসা দিব। এবং আমরা বলবো যে আপনি আবার এতদিন পরে পুনরায় আমার সঙ্গে দেখা করবেন। এই বলে ধন্যবাদ জানিয়ে আমরা সেশনটি শেষ করব। এটা হলো খুবই পাঁচরা ক্ষেত্রে বিষ খাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা পর্যবেক্ষণ ও চেকলিস্ট। 24 রোগীকে তাড়াতাড়ি করুন এবং রোগীর কাছ থেকে মানুষের ভিড় কমিয়ে দিন। যখন কেউ বিষ খায় অনেক মানুষ তার সামনে জমা হয়ে যায়, তাই না? অনেকগুলো মানুষ তাকে একবারে হসপিটাল নিয়ে আসে, এইটাকে ভিড়টা কমাইতে হবে। রোগীকে সাহস দিন, দেখেন যে আপনার কিছু হবে না, ভয় কোনো কারণে রোগীকে সাহস দিতে হবে। কি ধরনের বিষ খেয়েছে তার পরিচর্যাকারী রোগীর কাছ থেকে জেনে নিন। কি বিষ খাইছে, সে কি একদিন খাইছে, সে কি ফোরাডান খাইছে, সে কি খাইছে, দানাদার খাইছে, সেটা শুনে নিতে হবে। হারপিক খাইছে না কেন খায় না, শুনে নিতে হবে। বিষ খেয়েছে এমন সন্দেহে রোগীকে বমি করানোর চেষ্টা করুন। যদি আপনি শিওর হয়ে যান যে রোগী বিষ খেয়ে ফেলেছে, অনেক সময় না খেয়ে বলে খেয়েছি, মনে যাবে তাই, তো সেক্ষেত্রে রোগীকে বমি করানোর চেষ্টা করতে হবে। গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দিন অথবা লবণ বেশি পরিমাণে দুধ, ডিম বা ময়দা মেশানো পানি খাইয়ে দিন। জি, বমি সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত হন। এর জন্য প্রয়োজনে বারবার উক্ত পানি খাওয়াতে থাকুন। বমি সম্পূর্ণ স্টমাকটা ফাঁকা হয়ে যাবে, সব বের হয়ে যেতে হবে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। রোগী যদি ঠান্ডা শীত অনুভব করে তবে তার শরীর ঢেকে দিন, তবে অতিরিক্ত গরম যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখুন। নিম্নলিখিত বিষয়গুলো ওপর রোগী পরিচর্যাকারীকে পরামর্শ দিন, যেমন যে কোনো বিষ জাতীয় দ্রব্য স্বেচ্ছায় বা ভুলবশত খাওয়ার কারণে মৃত্যু হতে পারে, এগুলো বুঝা বলতে হবে রোগীকে। অনেক সময় ভুলবশত খেয়ে ফেলে না, একটা বাচ্চা সিরাপ মনে করে বিষের বোতল থেকে বিষ খেয়ে ফেলে, হয় না এরকম? এই টাইপের সব ধরনের বিষ শিশুদের নাগালে বাইরে রাখুন। কখনো কেরোসিন, পেট্রোল বা অন্য কোনো বিষাক্ত পদার্থ পানির কাছে না রাখতে বলে দিন। পানি মনে করে খেয়ে ফেলতে পারে না, অনেক সময় ড্রিঙ্কস মনে করে খেয়ে ফেলতে পারে না, সেই জন্য এগুলো সাবধান করে দিতে হবে। সাধারণত নিম্নোক্ত বিষাক্ত দ্রব্যগুলো প্রতি লক্ষ্য রাখতে বলুন, যেমন ইঁদুর মারার বিষ, DDT পাউডার, ঔষধ, যে কোনো ঔষধ বেশি পরিমাণে খেলে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। কাপড় ধোয়ার পাউডার পুনরায় জেনে নিন রোগী বা পরিচর্যাকারী মনে রাখতে পেরেছেন কিনা ও ফিডব্যাক নিতে হবে আমাদেরকে, যে আমি যে কথাগুলো বললাম ওগুলো আপনি ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা, এই বিষয়ে ফিডব্যাক নিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে নিকটস্থ ডাক্তারের নিকট হাসপাতালে ক্লিনিকে রেফার করে 5 থেকে 7 দিনের মধ্যে পুনরায় ক্লিনিকে আবার আসতে বলতে হবে। আচ্ছা, চেকলিস্ট 25 আঘাতজনিত ক্ষতের ব্যবস্থাপনা। কোন জায়গায় যদি আঘাত লেগে ক্ষতের সিস্টেমে কি ব্যবস্থাপনা দিব? রোগীকে তাড়াতাড়ি আন্তরিকতার সহিত বসতে দিন, রোগীকে সাহস দিন, লোকের ভিড় সরিয়ে দিন। প্রয়োজনীয় যন্ত্রপাতি গুছিয়ে নিন, যেমন ট্রে 1টি, গজ তুলা, প্রয়োজন মতো ফরসেপ 2টি, সুতা, জীবাণুমুক্ত রোল 2টি, নিডল হোল্ডার 1টি, প্রয়োজন মতো ব্যান্ডেজ, এগুলো গুছাই নিতে হবে।
রোগীর ইতিহাস গ্রহণ করুন। রোগীর প্রশ্ন করে জেনে নিন কিভাবে আঘাত পেয়েছে। বাইক অ্যাক্সিডেন্ট করতে পারে, পড়ে যেতে পারে, কেউ আঘাত করতে পারে, কাজ করার সময় হাত কেটে যেতে পারে, এইভাবে ইতিহাস নিতে হবে। কতক্ষণ আগে আঘাত পেয়েছেন সেটা ইতিহাস নিতে হবে। কোথায় কোথায় আঘাত পেয়েছেন, বিভিন্ন মাল্টিপল জায়গাতে তো পাটে আঘাত লাগতে পারে, হাতে লাগতে পারে, পায়ে লাগতে পারে, মারা গেলে এরকম হয় না, বাইক অ্যাক্সিডেন্ট করলে হাত পায়ে সাজায় ছিল তুলে যায় না, তো সেই বিষয়গুলো। ব্যথার ধরন কেমন, কম ব্যথা নাকি বেশি ব্যথা। শারীরিক পরীক্ষা, রোগীর আঘাতের স্থান পর্যবেক্ষণ করুন, শরীরে কোন কোন স্থানে আঘাত পেয়েছেন তা দেখুন, ক্ষত স্থানে অবস্থা দেখুন, আঘাতের অবস্থা নির্ণয় করে পদক্ষেপ নিন, তুলা দিয়ে বা গজ দিয়ে চেপে ধরে রক্তপাত বন্ধ করুন। লক্ষ্য করুন, রোগী যদি পেটে, বুকে, মাথার মধ্যে আঘাত হয় তবে তাৎক্ষণিক হাসপাতালে রেফার করুন। এখানে তো ভাইটাল অর্গান আছে, মাথায় ব্রেন আছে, বুকের মধ্যে হার্ট আছে, পেটের মধ্যে ইন্টেস্টাইন আছে, অনেক ভাইটাল অর্গান আছে না, যদি এখানে সহজে আঘাত লাগে তাহলে রোগীকে হাসপাতালে রেফার করতে হবে। শরীরে মাথা, পেট, বুক ছাড়া অন্য কোথাও আঘাতে ক্ষত হলে নিরাপদ পানি ও সাবান দু হাত দিয়ে ধুয়ে গ্লাভস করুন। মানে আপনাকে যদি অন্য কোথাও ক্ষত হয় তাহলে আপনি তো ব্যবস্থা করে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সাবান পানি দিয়ে হাত দিয়ে গ্লাভস করে নিতে হবে। ক্ষতস্থান পরিষ্কার করে দেখুন সেলাই দেওয়ার প্রয়োজন আছে কিনা, যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা পরিষ্কার করে দেখতে হবে। ময়লা মাটি মেখে থাকার সময় দেখতে হবে যে সেখানে সেলাই দেওয়ার প্রয়োজন আছে কিনা। ক্ষতের অবস্থা থেকে ব্যবস্থা গ্রহণ করুন, প্রয়োজনে ব্যথার ঔষধ দিন, ঔষধের ডোজ কতদিন তা স্পষ্ট করে বলে দিন অথবা কাগজে লিখে দিন। আঘাতজনিত ক্ষতের কারণগুলো রোগীর পরিচর্যাকারীকে বুঝে বলুন যে কি কারণে আঘাত লাগতে পারে। দেখা যাচ্ছে শার্প করে জিনিস, ব্লেড মানে চাকু, ছুরি এই ধরনের বাচ্চাদের নাগালে বাইরে রাখতে হবে, তাই না, তাছাড়া বাচ্চারা হাত কেটে ফেলতে পারে। সাবধানে রাস্তা পারাপার হলে বা পথ চলাচলে মানে সাবধানে রাস্তা পারাপার হতে হবে, অ্যাক্সিডেন্ট হবে না। অন্ধকার পথে চলা বা বিশেষ করে বর্ষার সময় গাছে উঠলে পিছলে পড়ে যেতে পারে, সেই জন্য সাবধান করতে হবে। যেখানে ভাঙা কাঁচ, কলার সিলকা ফেললে পিছলে যেতে পারে, পিছলে গিয়ে কাঁচে পা কেটে যেতে পারে, কলার চোলকায় পিছলে গিয়ে পড়ে গিয়ে ফেলে যেতে পারে। ক্রিকেট বা বল খেলার সময় মাঠ দিয়ে হাঁটলে দেখা যাচ্ছে আপনি মাঠ দিয়ে হাঁটতেছেন, কেউ ছক্কা মারছে, আপনার মনে করেন যে কানে লাগে, কান ফাটে গেছে, হয় না, আপনার চোখে ব্লিডিং হয়েছে, হয়তো বিছানা থেকে পড়ে গেলে। বিসিবি শিক্ষা, আচরণ পরিবর্তনের যোগাযোগ, কি ধরনের সাবধানে চলাফেরা করা, অন্ধকারে পথ না চলা, বা কাঁচ, ছুরি, বটি যেখানে সেখানে না রাখা, বর্ষার সময় গাছে না ওঠা, কলা খেয়ে কলার ছিলকা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলা। উপরোক্ত অভ্যাসগুলো পরিবর্তনের জন্য নিজেকে বুঝিয়ে বলুন এবং ফিডব্যাক নিন, নিজেকে পুনরায় আসার প্রয়োজন হলে বলে দিন। দেখা যাচ্ছে যে কোথাও কেটে গেছে, সেলাই দিতে হবে, তাহলে আমাদের যন্ত্রপাতি আছে, আমরা সেলাই দিয়ে দেবো, তখন ড্রেসিং করে ব্যান্ডেজ দিয়ে আমরা ছেড়ে দিই। চেকলিস্ট 26, কৃত্রিম শ্বাস প্রশ্বাস ও কার্ডিয়াক মেসেজ। যেসব বিষয় দেখতে হবে, করতে হবে। যখন বুঝবেন যে রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তখন চিকিৎসা শুরু করুন। রোগীর ডান পাশে দাঁড়িয়ে বা হাঁটু ভেঙে বসুন, মাথার উপরে ঝুঁকে ইঞ্চি খানিক দূরত্ব রেখে রোগীর নাক মুখ থেকে বাতাস বের হয় কিনা তা অনুভব করুন। রোগীর বুকের দিকে তাকিয়ে শ্বাস প্রশ্বাস চলছে কিনা তা দেখুন। রোগীর ক্যারোটিড পালস আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। দুইটা সমতল শক্ত জায়গায় শোয়ান। রোগীর গলার ভেতর ঢুকে যাওয়া জিহ্বা সামনের দিকে টেনে আনুন, আঙুলে কাপড় পেঁচিয়ে বায়ুপথ পরীক্ষা করুন। ভেতরে হাতে কাপড় পেঁচিয়ে ভিতরে দেখতে পাচ্ছেন জিহ্বা পেছন দিকে চলে যায়, দম আটকে যায় রোগীর, আচ্ছা সেটা বুঝতে। ডান হাত দিয়ে রোগীর ঘাড় উঁচু করুন, বাম হাত দিয়ে রোগীর মাথার পিছন দিকে কাত করুন। এয়ারটি রোগীর মুখে ঢুকিয়ে দিন, নিষেধ না করে এয়ারটি রোগীর মুখে ঢুকাই দিতে হবে। হ্যাম্বু ব্যাগের মাউথপিস রোগীর নাক মুখের উপর ভালোভাবে স্থাপন করুন। প্রেসার ভালভ চেপে 2 বার শ্বাস দিন। এত বড় একটা হ্যাম্বু ব্যাগ আছে যেটা দিয়ে চাপ দিতে হবে, যদি ভেতরে বাতাস যায় তখন রোগী শ্বাস প্রশ্বাস নেওয়াটা সুবিধা হয়। জিফার্ড স্টার্নামের 1.5 ইঞ্চি উপরে আপনার এক হাতের উপর অন্য হাত রাখুন। আপনার কোণে সোজা রেখে স্টার্নাম এমনভাবে চাপ দিন যেন স্টার্নামটি 1.5 থেকে 2 ইঞ্চি দেবে যায়। এই যে জিফার্ড স্টার্নামের উপরের দিকে হাত রেখে কি করতে হবে, চাপ দিতে হবে যেন শ্বাসভাবে চালু হবে, কার্ডিয়াক মেসেজ দিতে হবে। 5টি চাপ দেওয়ার পর একবার অ্যাম্বু ব্যাগ দিয়ে চাপ দিন, 5 বার করে সিপিআর দিয়ে চাপ দিতে হবে।
রোগীর শ্বাস প্রশ্বাস পুনরায় চালু না হওয়া পর্যন্ত একইভাবে কৃত্রিম শ্বাস প্রশ্বাস কার্ডিয়াক মেশিন চালিয়ে যেতে থাকুন। শ্বাস প্রশ্বাস বন্ধের কারণ খুঁজে বের করুন এবং কারণ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিন। প্রয়োজন বোধে রোগীকে রেফার করুন। চেকলিস্ট 27, রক্তচাপ মাপা। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংরক্ষণ করুন এবং সেগুলো ঠিক আছে কিনা তা পরীক্ষা করুন। আপনার যন্ত্রপাতি মাপতে হলে তো স্পিগনোম্যানোমিটার মানে বিড়ি মেশিন যেটা বলে, তাই না, স্টেথোস্কোপ লাগবে, এগুলো যন্ত্রপাতিটা সংরক্ষণ করতে হবে, সেটা ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। রোগীকে আরামদায়ক ভাবে বসতে দিন বা শুয়ে দিন। রোগীকে ব্যাখ্যা করুন আপনি কি করতে চাচ্ছেন, বলুন আপনার হাতে একটু চাপ লাগতে পারে কিন্তু এটা দেহের কোনো ক্ষতি হবে না। সেন্সিটিভ আমার হাত পেলে ভেঙে গেল, তাই নিয়ম বলে না, এই টাইপের। হাতের উপরের অংশ থেকে কাপড় সরিয়ে নিন। কোলের ভাঁজের 1 ইঞ্চি উপরে রক্তচাপ মাপার যন্ত্রের চওড়া ফিতা বাঁধুন যাতে রাবারের নল দুটি হাতের সামনে অংশ থাকে। এই জায়গায় বাঁধে না, 1 ইঞ্চি করে বাঁধতে হবে, সেটা বলতে। হৃৎপিণ্ডের সমান্তরালে চওড়া ফিতা সঠিকভাবে বাঁধা হয়েছে কিনা দেখে নিন। স্পিগনোম্যানোমিটারটি চওড়া ফিতার উপরে লাগানো অথবা সুবিধাজনক স্থানে রাখুন। ব্র্যাকিয়াল নাড়ি অনুভব করুন এবং পাম্প করুন, যন্ত্রের চাপ ওঠান। স্টেথোস্কোপ কানে লাগান এবং চেস্ট পিস ব্র্যাকিয়াল নাড়ির উপরে শক্ত করে চেপে ধরুন। যেটা বলছে যেমন এখানে রাখি না, সেটা কথা বলছে। স্ক্রু বন্ধ করে বাল্ব চেপে কাঁটা 160 মিলিমিটার পার মার্কারি বা এর একটু উপরে তুলুন। স্ক্রু খুলে যন্ত্রের চাপ ধীরে ধীরে কমাতে হবে। এই যে আমরা কি করি, টাইট দেয়, চাপ দিই, তারপরে টাইট ছেড়ে দিই, সেটা বলতে। যখন প্রথম টোকা মারার শব্দ শুনতে পাবেন তখন নেমোমিটারের কাঁটা অবস্থান লক্ষ্য করুন। সংকোচন চাপ বা সিস্টোলিক প্রেসার, প্রথম টিক করে শব্দটা, ওটাই প্রথম মানে রক্তচাপ। শব্দ শুনতে থাকুন, এই শব্দ হঠাৎ মৃদু বা শোনা যায় না তখন নেমোমিটারের কাঁটার অবস্থান লক্ষ্য করুন। এই চাপটি প্রসারের চাপ বা ডায়াস্টোলিক চাপ। চওড়া ফিতা খুলে ফেলুন, যন্ত্রপাতি গুছিয়ে রাখুন। রোগীকে সতর্কভাবে ফলাফল বলুন, ফলাফল লিপিবদ্ধ করুন, প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করুন। স্বাভাবিক রক্তচাপ গড়ে কত, 120/80 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এর চেয়ে কম হতে পারে। স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি এবং সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 180 মিলিমিটার অফ মার্কারি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে 140/90 মিলিমিটার মার্কারি বা তার বেশি হলে প্রি-এক্লাম্পসিয়ার লক্ষণ ইয়া গর্ভবতী মায়ের মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। আচ্ছা, চেকলিস্ট 28, নারীর গতি ও পালস গণনা। যেসব বিষয় দেখতে হবে, করতে হবে। রোগীর সাথে শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে কি করতে যাচ্ছেন তা অবহিত করুন। সম্মতিপূর্বক আরামদায়কভাবে রোগীকে শোয়াতে ও বসাতে বলুন। তর্জনী, মধ্যমা, অনামিকা। তর্জনী কোনটা, মধ্যমা, অনামিকা কোনটা? আচ্ছা, এই 3টা আঙুল দিয়ে দেখতে হবে, ঠিক আছে। ডান কবজি রেডিয়াল আর্টারিতে স্থাপন পূর্বক নারীর স্পন্দন অনুভব করুন। ঘড়ি দেখে পূর্ণ 1 মিনিট নারীর গতি বা রেট এবং ছন্দ বা রিদম অনামিকা ও তর্জনী আঙুল দ্বারা অনুভব করুন। নারীর গতির ফলাফল লিপিবদ্ধ করে রোগীকে অবহিত করুন। রোগীর কাছে রোগীর ফিডব্যাক গ্রহণ পূর্বক ধন্যবাদের মাধ্যমে শেষ করুন। আচ্ছা, তারপরে হচ্ছে রক্ত স্বল্প বা অ্যানিমিয়া দেখা। রোগীর সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কি করতেছেন তা অবহিত করে রোগীকে আরামে শোয়াতে ও বসাতে বলতে হবে। পরীক্ষা কক্ষে পর্যাপ্ত আলো যেন থাকে তা নিশ্চিত করতে হবে। রোগীর 2 চোখের পাতা বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে রোগীকে উপরের দিকে তাকানোর জন্য বলতে হবে। চক্ষু গোলকের উপরের দিকে ঘূর্ণনের সময় চোখের পাতা বা লোয়ার কনজেক্টিভা দুইটি ভালোভাবে লক্ষ্য করতে হবে, যে হবে, ঠিক আছে। জিহ্বা, ঠোঁট, হাতের তালুতে রক্ত স্বল্পতা দেখতে হবে। ফ্যাকাশে, ঘন লাল, স্বাভাবিক লাল রং দেখে ক্লিনিক্যাল রক্ত স্বল্পতা আছে কিনা তা মাত্রা নির্ণয় করতে হবে। রোগীকে ফলাফল বললে তার কি করণীয় তা বিস্তারিত উপদেশ দিতে হবে এবং রোগীকে ফিডব্যাক নেওয়ার জন্য ধন্যবাদের মাধ্যমে শেষ করতে হবে। ফিডব্যাক নিয়ে ধন্যবাদের মাধ্যমে শেষ করতে হবে। তাহলে এই কটা পাঠ পড়ে আসবেন। আচ্ছা, পাঠ 29, পাঠ 28, পাঠ 27, 26, 25, 24, 23,
22 এবং 21 এই কটা পাঠ করে আসবেন। ধন্যবাদ সবাইকে।